স্লিপ অ্যাপনিয়া, ঘুমের মধ্যে দম বন্ধ, অনেকে হয়তো এক্সপিরিয়েন্স করেন, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। যদি একটু বলেন যে আসলে কোনটাকে আমরা বলবো যে এটা স্লিপ অ্যাপনিয়া। সাধারণত ওভারওয়েট যারা, শতকরা 70-80% মানুষের স্লিপ অ্যাপনিয়া যাদের হয়, ঘুমের ভিতরে মানে আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, সাধারণত অধিকাংশই কিন্তু আপনার ওভারওয়েট বা ওবেসিটিতে ভুগেন। যখন ঘুমের মধ্যে তার শ্বাসটা বন্ধ হয়ে যায়, হ্যাঁ, জি, সেই অবস্থাটা অন্য কেউ যখন দেখে বা রুগী কি সেটা বুঝতে পারেন? স্লিপ অ্যাপনিয়াটা হলো যে আপনার অক্সিজেন লেভেল কমে যাবে এবং আপনার শ্বাস কমে যাবে, এটার মধ্যেই কনফাইন করা হয়। আচ্ছা, স্লিপ অ্যাপনিয়া, ঘুমের মধ্যে দম বন্ধ, অনেকে হয়তো এক্সপিরিয়েন্স করেন, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। যদি একটু বলেন যে আসলে কোনটাকে আমরা বলবো যে এটা স্লিপ অ্যাপনিয়া। ধন্যবাদ। স্লিপ অ্যাপনিয়া বলতে বোঝায় যে আপনার যখন আপনি ঘুমাচ্ছেন, এর মধ্যে আপনার যে উপযুক্ত পরিমাণে শ্বাস প্রশ্বাস নেওয়ার কথা সেটা নেওয়া হচ্ছে না। তো এটা অনেক সময় এটার বহিঃপ্রকাশ হতে পারে, অনেক সময় এটা ঠিক সহজে কেউ বুঝতে পারেন না। অনেকের ব্যাপারে এটা সিম্পটোমেটিক অবস্থায় থাকে। তখন ধরা হয় যে সকালবেলা হয়তো অনেক বেশি স্লিপি মনে হচ্ছে, ঘুমের একটা ভাব চলে আসলো, সারা রাত ঘুমালেন, আবার সকালবেলা আবার একটু ঘুম লাগলো, অথবা আপনার মাথা ব্যথা বা শরীর খুব বেশি টায়ার্ড হয়ে গেল। তো তখন মনে হবে যে রাতের বেলা ঘুমালাম অথচ আমার এই অবস্থা। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা স্লিপ অ্যাপনিয়ার প্রথম সন্দেহ হিসেবে ধরতে পারি। কিন্তু এটা সবার বেলায় যে হবে এমন কোনো কথা নেই। অনেকের বেলায় স্লিপ অ্যাপনিয়াটা অন্যভাবে ধরা দেয়। যেমন পাতলা কেউ মানুষ, সাধারণত ওভারওয়েট যারা, শতকরা 70-80% মানুষের স্লিপ অ্যাপনিয়া যাদের হয়, ঘুমের ভিতরে মানে আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, সাধারণত অধিকাংশই কিন্তু আপনার ওভারওয়েট বা ওবেসিটিতে ভুগেন। কিন্তু 20-30% অফ যারা রোগী আছেন তাদের বেলায় কিন্তু নর্মাল বডি ওয়েট থাকে। সেক্ষেত্রে তাদের মস্তিষ্ক থেকে যে নিঃশ্বাস নেওয়ার যে সিগন্যালগুলি সেটি সহজে আসে না, অথবা গলার পিছনে যেখান থেকে গ্লটিস বা এপিগ্লটিস, জিহ্বার পিছনের অংশটা যেখানে আপনার বাতাস চলাচল করে, সেই জায়গাতে টিস্যুগুলি অনেক বেশি ফুলে থাকে বা মোটা হয়ে থাকে এবং সরু করে দেয় সেই আমাদের শ্বাসনালীটাকে। এই ক্ষেত্রে আপনার শরীরের বাইরে ওজন বেশি থাকতেও পারে, অথবা নর্মাল ওজনও থাকতে পারে। অর ইভেন পাতলা মানুষের ক্ষেত্রেও এটার সমস্যাটা থাকতে পারে। তো এইটার যখন হৃদরোগ বিষয়ক যে সমস্যাটা হয়, যেখানে আপনি সন্দেহ করবেন যে না স্লিপ অ্যাপনিয়া আছে কিনা, যেমন খুব পাতলা অল্প বয়স্ক একজন মানুষ, তার ব্লাড প্রেশার হয়ে গেল, রক্তচাপ বেড়ে গেল, এবং দেখা গেল যে 3টা 4টা 5টা ওষুধ খাওয়ার পর তার ব্লাড প্রেশার সহজে কমছে না। জি, তো সেই ক্ষেত্রে অনেকগুলি সন্দেহের ভিতরেও আমরা স্লিপ অ্যাপনিয়াকে ধরে থাকি যে এটা হয়তো এটার কারণ ওইটা হইতে পারে যে স্লিপ, রাতের বেলা ওনার ঘুম ঠিক মতো হচ্ছে না। ইদানিং এক্ষেত্রে মানে আপনারা তো চিন্তা করলেন যে এই লোকটার মানে ব্লাড প্রেশারটা কেন বেশি বা অন্যান্য সমস্যা কেন বেশি, আপনি সন্দেহ করলেন যে তার হয়তো বা স্লিপ অ্যাপনিয়া আছে। সেক্ষেত্রে আপনারা কিভাবে ইভালুয়েট করেন সেই লোকটাকে, কি মানে তাকে কি ধরনের প্রশ্ন করেন যে যা থেকে আপনি বুঝতে পারেন যে হয়তো বা তার স্লিপ অ্যাপনিয়া আছে? যে কিছু প্রশ্নমালা আছে যেগুলির মাধ্যমে স্লিপ অ্যাপনিয়ার ব্যাপারে একটা দিক নির্দেশনা, সামান্য ধরনের দিক নির্দেশনা পাওয়া যায়। সেখানে সাধারণত বলা হয় যে দিনের বেলা কি আপনি অনেক বেশি টায়ার্ড থাকেন, দিনের বেলা কি আপনি অনেক বেশি স্লিপি থাকেন, আচ্ছা, এবং এই ধরনের পরিবর্তন কি ইদানিং লক্ষ্য করছেন বা কয়েক বছর যাবত আপনি লক্ষ্য করছেন, এরকম কিছু প্রশ্ন থাকে। কিন্তু এর পরবর্তীতে যারা বেড পার্টনার বা যাদের সাথে ওনারা ঘুমিয়ে থাকেন তাদেরকে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে রাতে ঘুমের মধ্যে কি তাদেরকে নাক ডাকতে দেখা যায়। নাক ডাকা যে সবসময় থাকবে এমন কোনো কথা নয়, তবে অধিকাংশ ক্ষেত্রেই নাক ডাকার সমস্যা থাকে। থেকে থাকে। এবং সেটা আপনার যারা বেড পার্টনার, স্ত্রী বা যেই থাকেন, ওনারা বলতে পারেন যে উনি ঘুমের ভিতরে কিছুক্ষণ ঘুম না, শ্বাস না নিয়ে উনি ঘুমিয়ে যাচ্ছেন অনেকক্ষণ, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট তো পার সেই হয়ে সেই গিয়েছে। সেই সমস্যা মানে সেই অবস্থাটা কেমন হয় যখন ঘুমের মধ্যে তার শ্বাসটা বন্ধ হয়ে যায়? হ্যাঁ, জি, সেই অবস্থাটা অন্য কেউ যখন দেখে বা রুগী কি সেটা বুঝতে পারেন? রোগী এটা বুঝতে পারে না সাধারণত। অধিকাংশ ক্ষেত্রে রোগী যখন বুঝতে পারে তখন হঠাৎ করে লাফ দিয়ে উঠে বিছানার মধ্যে বসে যান। আচ্ছা, কারণ আচ্ছা। আমাদের শরীরের ভিতরে যে এমার্জেন্সি হরমোন সিস্টেম রয়েছে, অ্যাড্রেনালিন, এপিনেফ্রিন, এই সমস্ত, সেগুলি রোগীটাকে জাগিয়ে দেয়, তখন তারা লাফ দিয়ে উঠে
জেগে যান এবং বসে যান অনেক ক্ষেত্রে। আর যাদের বেলা দেরি হয় তাদের বেলা অন্যান্য পরীক্ষার মাধ্যমে জানা যায় যে আমাদের রক্তের যে অক্সিজেনের স্যাচুরেশন যেটা আছে সেটা আপনার নর্মালি 95 থেকে 100 এর ভিতরে থাকা উচিত। মোস্ট অফ দ্য টাইম 99 বা 100 থাকে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কখনো তাদেরকে সন্দেহের বশবর্তী অবস্থায় হাতের মধ্যে পালস অক্সিমিটার দিয়ে দেখা যায়, তখন তাদের স্লিপের যখন স্লিপ অ্যাপনিয়ার এপিসোড গুলি হবে তখন দেখা যাবে এটা আপনার 60-70 নেমে এসেছে। এবং এই অবস্থাতে যাদের অলরেডি হৃদরোগ রয়ে গিয়েছে তাদের বেলায় কিন্তু আকস্মিক মৃত্যুর সম্ভাবনাটা অনেক বেশি হয়। আমরা সেই প্রসঙ্গে আসবো যে তার আগে একটা জিনিস ক্লিয়ার হয়নি যে আপনি যেটা বললেন যে কারো যদি বাসায় যদি পালস অক্সিমিটার থাকে এবং যদি সন্দেহ করেন যে ওনার হয়তো বা ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছে, এটা যদি যে বা উনি নিজেও যদি বুঝতে পারেন যে এরকম হচ্ছে কিনা সন্দেহ করেন, তো সেক্ষেত্রে এটা লাগিয়ে সাথে সাথে বা আগে থেকে কেউ যদি পর্যবেক্ষণ করেন তাহলে বোঝা সম্ভব। এবং সেক্ষেত্রে কত থেকে কম গেল? আপনি একদম বললেন যে 65 বা 60, সর্বোচ্চ মানে উপরের মাত্রাটা কত হতে পারে? আমরা জানি যে 95 কে আমরা নরমাল ধরি, বা তার নিচে 100% নরমাল, আর নিচে আপনার 65 পর্যন্ত আসে। এর পরবর্তীতে মানে 70-80 থাকলেও কি মনে হবে যে হ্যাঁ আসলে মানে সমস্যা আছে? জি, 70-80 যখন আপনার অক্সিজেন নেমে আসবে এটা একটা অনেক বিপজ্জনক একটা সিচুয়েশন শরীরের ভিতরে। এই ক্ষেত্রে আপনার বিভিন্ন অর্গান ড্যামেজ হতে পারে, মগজ ড্যামেজ হতে পারে, বা হৃৎপিণ্ড ড্যামেজ হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে। একটা জিনিস ডক্টর সিএম হাসান, আমরা অনেকেই জানি বা অনেকের হয়তো এই অভিজ্ঞতাটা আছে, দর্শক আপনারা যারা দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি যে অনেক সময় আপনি যেটা বলেন যে ঘুমের মধ্যে থেকে জেগে ওঠে, আমরা অনেক সময় দেখি যে ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হচ্ছিল এরকম একটা অনুভূতি হয়, হঠাৎ করে জেগে বসে থাকি এবং এক ধরনের মনে হয় যে বাতাসের জন্য এক ধরনের হাঙ্গার পায়, মানে আমার এই মুহূর্তে বাতাস লাগবে, হয়তো দমটা বন্ধ হয়ে গেছে। আবার আরেকটা জিনিস হয় যে উনি সব বুঝতে পারেন কিন্তু দমটা নিতে পারছেন না, এরকমও একটা সিচুয়েশন অনেকের মধ্যে হয়, যেটা অনেকে সাধারণ মানুষ বলে যে বোবায় ধরেছে বলে। তো এগুলি কি এটার সাথে সম্পর্কিত? আসলে এগুলির সাথে স্লিপ অ্যাপনিয়ার সম্পর্ক নাই। আচ্ছা, স্লিপ অ্যাপনিয়াটা হলো যে আপনার অক্সিজেন লেভেল কমে যাবে এবং আপনার শ্বাস কমে যাবে, এটার মধ্যেই কনফাইন করা হয়। আচ্ছা আচ্ছা। এছাড়াও ঘুম বিষয়ক অন্যান্য রোগ রয়েছে, সমস্যা আছে, সেগুলো দেখে বা দৌড়ায়, অনেক কিছুই আছে, স্লিপ ওয়াকিং করে, ওগুলির সাথে কিন্তু এই স্লিপ অ্যাপনিয়ার সম্পর্কটা নাই বললেই চলে। আর আমাদের আজকের আলোচনাটা মোস্টলি স্লিপ অ্যাপনিয়া, যেখানে আপনার প্রমাণিত ভাবে দেখা যদি কখনো স্লিপ টেস্ট করা হয়। হ্যাঁ, তো আমি সেই পয়েন্টে আসছিলাম। আপনি বলছিলেন যে উপসর্গগুলো রোগী এটা মনে করলো পালস অক্সিমিটারে কম পেলাম, বা রোগীর পার্টনারও বললো যে হ্যাঁ তার ঘুমের মধ্যে এই ধরনের মনে হয় হঠাৎ করে ছটফট করে বা উঠে বসে থাকে, রোগীরও একই ধরনের কমপ্লেন। এবং আপনার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে আপনার একটা প্রশ্ন করেন যে দিনের বেলা আপনার ঘুম পায় কিনা, খুব টায়ার্ড লাগে কিনা। তো এটা একটা বড় সমস্যা। আমরা অনেককেই দেখি যে রাতে হয়তো দীর্ঘ সময় ঘুমান, কিন্তু তারপরে আমরা দেখি যে দিনের টাইমটা সে টায়ার্ড থাকেন, কাজে তেমন মানে মানে তেমন কোনো উদ্যোগ থাকে না, যে পরিমাণ স্ট্যামিনা থাকার কথা সেটা থাকে না। এবং আপনি যেটা বলেন যে যেখানে সেখানে ঘুমিয়ে পড়েন আমরা অনেককে দেখি দিনের বেলায়। তো এগুলি যদি হয় সেক্ষেত্রে আপনি যেটা বলেন যে প্রমাণ করা দরকার যে আসলে স্লিপ অ্যাপনিয়া আছে কিনা, সেটার জন্য কি করেন? প্রমাণ করার খুবই প্রাথমিক পর্যায়ে হলো অবজারভেশন, যে উনি রাতের বেলা দেখা যাচ্ছে যে উনি অনেক সময় শ্বাস বন্ধ করে ঘুমাচ্ছেন, তার শ্বাস চলছে না, এবং উনি লাফ দিয়ে উঠে গেলেন, উঠে আবার শ্বাস নিয়ে আবার শুয়ে পড়লেন। তো এই সমস্ত মানুষের আবার অন্যান্য কিছু ফিচার থাকে, যেমন তাদের ওভারওয়েটটা থাকে অথবা ওবেসিটি থাকে। ওবেসিটি মানে আপনার বিএমআই 30-এর উপরে, আর ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থাকে। এবং আমাদের বাঙালিদের বেলায় দুধ বা দুগ্ধ জাতীয় জিনিসের প্রতি তাদের একটু আকর্ষণ থাকে, এবং সেগুলি দুধ খাওয়ার মাধ্যমে আপনার গলার পিছনের যে চর্বি, আমাদের যেমন পেটের মধ্যে চর্বি জমে যায় কিন্তু হাতের মধ্যে হয়তো অতটা জমে না, সেই একইভাবে গলার ভিতরে শ্বাস নালীর ভিতরে এক্সট্রা চর্বি জমে যায় ওখানে লোকালাইজড অবস্থায়। তো সেক্ষেত্রে আপনার এটা কি মানে সবার জন্য প্রযোজ্য? মানে যাদের স্লিপ অ্যাপনিয়া আছে তাদের মধ্যে বা আমাদের সবার মধ্যে দুধ যদি আমরা খাই, সেই দুধের যে চর্বিটা সেটা মূলত শ্বাসনালীর আশেপাশে থেকে জমা শুরু হয়, জমা শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য অনেক সময় বলা হয় যে যদি 10 পাউন্ড ওজন কেউ কমিয়ে ফেলে তাহলে ওই ফ্যাট গুলি সবার আগেই শরীর থেকে আবার ওগুলি আবার সবার আগে চলে যায় যদি ব্যায়াম করলে, বা যেটা আপনি বললেন যে ওজন কমালে। আমি একটা জিনিস বুঝতে চাই যে এইটার কি কোনো বয়স আছে কিনা, যে একটা বয়সের পরে বেশি দেখা দেয়? আপনি যেহেতু কয়েকটা
কথা বলেছেন যে ওবেসিটি, তারপরে ওজন বেশি থাকা, এই বিষয়গুলোর সাথে তো আসলে বয়সের একটা বিষয় আছে, কিন্তু কম বয়সেও যাদের ওজন বেশি তাদেরও তো হতে পারে, জি, কম বয়সে যাদের ওজন বেশি হয়ে যায় বা তারা বিএমআই বেশি। বিএমআই বেশি হয়, তারা কিন্তু বয়স্ক লোকের ইকুইভ্যালেন্ট হয়ে যায়। আচ্ছা। ধরেন আপনি 16 বছর বয়সের কেউ হয়তো 200 পাউন্ড ওজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার উচ্চতা হয়তো 5 ফিট 6 ইঞ্চি বা 5 ফিট 7 ইঞ্চি, ক্লাসিক ওবিজ একটা মানুষের মতো করে ঘুরে বেড়াচ্ছে 16 বছরের কেউ, সে কিন্তু একজন অ্যাডাল্টের মতোই কিন্তু সেই বিবিধ রোগে আক্রান্ত হবে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল বেশি হবে, ট্রাইগ্লিসারাইড বেশি হবে। সেক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়া সেটা হবে, সেটা হলো অ্যাডাল্ট টাইপের ডিজিজ। কিন্তু আপনি যেটা আরেকটা কথা বলা হলো, যেটা সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া, যেখানে আপনার মগজ থেকে নিঃশ্বাস নেওয়ার সিগন্যাল ঠিক মতো আসছে না, সেটা কিন্তু খুব অল্প বয়সে হতে পারে, 12 বছর বয়সে হতে পারে, 16 বছর হতে পারে, অথবা এটা জন্মগত ভাবে এটা হয়তো ছিল, কিন্তু শরীরে আমাদের যেহেতু শক্তি অনেক বেশি থাকে আর্লি লাইফে, 20-এর নিচে সেটা অতটা বহিঃপ্রকাশ হয় না। কিন্তু আপনার 20, 25, 30 বছর হলে তখন আপনার এই রোগের বহিঃপ্রকাশ শুরু হবে, এবং সেটার বহিঃপ্রকাশটাও কিন্তু বেশ মানে একটু গোপনীয় ভাবে থাকছে। যেমন হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে, তাদের হার্টটা একটু বড় হয়ে যাচ্ছে, হার্টের পাম্পিং একটু কমে যাচ্ছে, কিন্তু তাও টের পাচ্ছে না, কারণ বয়স মাত্র 25 বছর বয়স। এই বয়সে মানুষের শরীরে প্রচুর মানে প্রাণচাঞ্চল্য থাকে। হয়তো দেখা গেল হার্টের পাম্পিং আপনার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা গেল আপনার 45 হয়ে আছে, নর্মাল হলো 50, 55। তো সেই তার মানে ক্ষেত্রে কম বয়সেরদেরও মানে হতে পারে, ভালোই কিন্তু ঝুঁকি যদি সে আছে। একটু বেশি টায়ার্ড হয়, আমরা অনেক সময় পাই একটু বেশি টায়ার্ড হয়ে গেছে, আমরা আল্ট্রাসাউন্ড করে দেখতে যাই যে আপনার হার্টের সাইজও বড় হয়ে গেছে, পাম্পিংও কমে গেছে। তো এগুলি আবার কিন্তু ইদানিং treatable। এই যে উপসর্গের কথাগুলি বললেন, যে যাদের হয় তাদের কি এমন কোনো কমপ্লেইন থাকে যে রাতে আমার ঘুম হয় না, এই কমপ্লেইনটা কি তারা করেন? যদি আপনি সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়ার কথা জিজ্ঞেস করে থাকেন, সেক্ষেত্রে তারা রাতের বেলা বলবে না, সেই আপনার ওই একই কথা ঘুরে ফিরে, যে তারা দিনের বেলা টায়ার্ড থাকবে অনেক বেশি। কিন্তু উনি বলবে না যে আমার ঘুম হয় না, কারণ রাতে তো কিন্তু আমরা তো দেখবো যে উনি হয়তো ঘুমাচ্ছেন, কিন্তু সেই ঘুমটা তো ঘুম না। জি, ঘুম হয় না ঠিক ওইটা না, মানে ভালো ঘুম হয় না, ভালো ঘুম এটুকুই হয় বলতে না। পারে। কিন্তু ঘুম যাদের হয় না তাদের কিন্তু স্লিপ অ্যাপনিয়া হচ্ছে না, তারা তো ইনসমনিয়া ইনসমনিয়া বা নিদ্রাহীনতায় আছেন, তারা কিন্তু জাগ্রত অবস্থায় রাতের বেলা বিছানায় শুয়ে আছেন, সুতরাং তাদের স্লিপ অ্যাপনিয়া হওয়ার সম্ভাবনা নাই, তারা তো জাগা জাগা অবস্থায় নিঃশ্বাস নিচ্ছেন। কিন্তু এদের রাতের বেলা ঘুমটা যেভাবে হওয়া উচিত, মানে শান্তিপূর্ণ ভাবে হচ্ছে না ঘুমটা, কারণ ঘুমের মধ্যে তার দম বন্ধ হয়ে যাচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে যে দিনের বেলা উনি টায়ার্ড থাকছেন, দিনের বেলা তার মধ্যে একটা ঝিমুনি ভাব থাকছে, ঘুম ঘুম ভাব থাকছে। এক্ষেত্রে আরেকটা জিনিস সংযোজন করা উচিত, সেটা হলো যে আপনার স্লিপ অ্যাপনিয়ার রাইট অ্যাওয়ে যেটা মানে তাৎক্ষণিক যে কারেকশন, সেটা হলো কি জেগে যাওয়া। জেগে গেলে আপনি সচেতন ভাবে শ্বাস নিলেন। আমাদের ঘুমের ভিতরে কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসটা অন্যভাবে চলে। আমরা যখন জেগে আছি, সবার সাথে কথা বলছি, আমরা কিন্তু সচেতন ভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কিন্তু আমরা যে মুহূর্তে ঘুমিয়ে পড়লাম পুরোপুরি, তখন কিন্তু একটা অটো পাইলট সিস্টেম টাইপের একটা প্রক্রিয়া কাজ করছে। সেখানে আমাদের ব্রেন থেকে সিগন্যাল যাচ্ছে, ব্রিদিং মাসেলে যাচ্ছে, যেমন ডায়াফ্রাম নামে একটা বড় মাসেল আছে, সেটা বুকের মধ্যে আপনার শ্বাস প্রশ্বাস নেওয়ার যে মাসেলটা আছে, সেইগুলির মধ্যে কিন্তু একটা অটোমেটিক একটা সিস্টেমের ভিতরেই কিন্তু নিঃশ্বাসটা চলছে। তো সেইটার মধ্যে প্রতিবন্ধক হিসেবে দাঁড়াচ্ছে আপনার স্লিপ অ্যাপনিয়া, যেখানে আপনার গলা দিয়ে বাতাসটা ঠিক মতো যেতে পারছে না। তখন আপনি হঠাৎ করে লাফ দিয়ে বুঝতে পারলেন যে আপনার অক্সিজেন কমে যাচ্ছে, তখন এমার্জেন্সি সিস্টেম অন হয়ে গেল, তখন আপনার শরীরের মধ্যে অ্যাড্রেনালিন হ্রাস হলো, তখন আপনি জেগে কিন্তু কারেকশন করে ফেললেন। যখন আপনার জাগ্রত অবস্থায় কিন্তু স্লিপ অ্যাপনিয়া হয় না। স্লিপ তো আপনার ঘুমাতে হবে, সেটা আপনার কিন্তু পূর্ব শর্ত আছে। স্লিপ অ্যাপনিয়া মানেই আপনি নিদ্রাযুক্ত অবস্থাতেই আপনার ব্রিদিং এর কোয়ালিটিটা লো কোয়ালিটি হয়ে যাচ্ছে। সেটাই তো আপনি শুরুতেই যেটা বলছিলেন যে এটার সাথে কিছু কিছু রোগের সম্পর্ক আছে, এবং অনেক ক্ষেত্রে আপনি যেটা খুব গুরুত্ব দিলেন যে হাইপারটেনশন, অল্প বয়সী উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, আরো কিছু সমস্যা হতে পারে, হার্ট ফেলিয়ারের মতো সমস্যা হতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে, কত বছর বা কত দিন, কত মাস স্লিপ অ্যাপনিয়ায় ভুগলে, বা কোন লেভেলের স্লিপ অ্যাপনিয়ায় ভুগলে পরে এই সমস্যাগুলো শুরু হতে পারে, বা মানে যেহেতু ঝুঁকিটা আছে, এবং এই ঝুঁকিগুলির মধ্যে কোনগুলো আগে আগে শুরু হয়? মানে আপনি যদি পর্যায়ক্রমে ধরেন যে একজন লোক 2 বছর ধরে স্লিপ অ্যাপনিয়ায় ভুগছে বা 1 বছর ধরে, তার প্রথম সমস্যা কোনটা হতে পারে, বা নাকি সবগুলোই একবারে শুরু হতে পারে, বা যে কোনোটাই শুরু হতে পারে? জি, সিকোয়েন্স বলা যেতে পারে যে একজন ধরেন 32 বছর বয়সে বা 22-23 বছর বয়সের কেউ, তার জন্য আপনার প্রাথমিক উপসর্গ যেটা হবে সেটা হবে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ।
সেটা আপনার সেটাতে সে আক্রান্ত হবে। এবং সেটাই সমস্যা হলো যে আমরা যখন ইয়াং মানুষের সাথে ডিল করি, তারা কিন্তু বেশ খানিকটা হাই ব্লাড প্রেশার হজম করে ফেলে তাদের পান চাঞ্চল্যের কারণে, তাদের তারুণ্যের কারণে। তো যদি এই জন্য রুটিন ব্লাড প্রেশার চেক করাটা একটা নর্মাল এদেশে হেলদি মানুষের একটা এক্সামিনেশন হয় বছরে একবার করে। তো সেখানে যখন আপনি ব্লাড প্রেশার বেশি পেয়ে গেলেন, যেমন 150 পেলেন, খুব বেশি না, 150 পেলেন, আপনি কিছুটা ওবেসিটি পেলেন, তখন কিন্তু কিছুটা সন্দেহ ঢোকানো যেতে পারে যে আপনার স্লিপের অবস্থা কি, আপনি কি রাতে বেলা ঠিক আপনার পার্টনার কেউ বলছে, বা যারা একটু ইয়াঙ্গার তাদের মা বাবা কি বলছে যে ঘুমের মধ্যে অনেক বেশি নাক ডাকা হচ্ছে, অথবা ঘুমের মধ্যে অনেক সময় শ্বাস বন্ধ হচ্ছে। এটা কিন্তু অধিকাংশ মানুষের চোখে পড়ে যায়, কিন্তু এটা অস্বাভাবিক প্রক্রিয়া। আমরা শুনি যে মানুষ ঠাট্টা করেন যে নাক ডাকার কারণে পাশের ঘর থেকে মনে হচ্ছে যে একটা রেলগাড়ির ইঞ্জিন চলছে। তো এটা কিন্তু একটা মর্মান্তিক ইনফরমেশন, কিন্তু আমরা খুব হালকা ভাবে এবং আবার একসময় তো উল্টো ধারণা ছিল যে নাক ডেকে ঘুমাচ্ছে মানে খুব আরামের ঘুম হচ্ছে। জি, তো সেই ক্ষেত্রে সেই মানুষের দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে তার পেট অনেক বড় হচ্ছে, কারণ সারাদিনে তাকে খেতে হচ্ছে, যার ফলে আপনার ওবেসিটি কারণে জিনিসটা একটা চক্রাকারে বাড়ছে, যে আপনার ওবেসিটি হচ্ছে, স্লিপ অ্যাপনিয়া বাড়ছে, স্লিপ অ্যাপনিয়া বাড়ছে, খিদা বাড়ছে, তখন আবার খাওয়া হচ্ছে, আবার তখন মানে স্লিপ অ্যাপনিয়ার জন্য তার ক্ষুধা বেড়ে যাচ্ছে। জি, তখন এই আপনার যে এক্সট্রা বডি ফ্যাট আপনার বুকের চারিদিকে একটা বেল্টের মতো কাজ করছে, সেটাও কিন্তু আপনার অবস্ট্রাকশনকে বাড়ায় দিচ্ছে। তাহলে আমরা দুই লেভেলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পাচ্ছি। একটা আপনার ইএনটির এরিয়াতে, আপনার নাক কান গলার পিছনে, জি, আর আমাদের শরীরের বুকের চারিদিকে যে একটা ফ্যাটের বড় একটা চাদর, সেটা আমাদেরকে শ্বাসকষ্টকে চাপাচ্ছে। তো এক্ষেত্রে যে একটা হৃদরোগ আছে, সেটা একটু টেকনিক্যাল নাম, তাই আমরা কর পালমোনালি, যে আপনার রাইট সাইডেড হার্ট ডিজিজ বিকজ অফ নন কার্ডিয়াক রিজনস। তো সে যেটা আপনার বুকের চারিদিকে আপনার বেল বা নিঃশ্বাস ঠিক মতো না নেওয়ার কারণে। তো আপনি যেটা জিজ্ঞাসা করলেন যে কি কি হৃদরোগ বিষয় কি কি, মানে প্রথমত যেটা বলেন যে প্রথমে হাই ব্লাড প্রেশারটা মেইন, মানে এবং অল্প বয়সে যদি কোনো রকম কিছু ছাড়াই মানে অস্বাভাবিকভাবে মনে দেখা যায় যে কারোর মধ্যে উচ্চ রক্তচাপ, স্বাভাবিকভাবে তখন তার ঘুমের বিষয়টার একটু খোঁজ খবর নেওয়া উচিত। জি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।